সো আজ থেকে আমরা দেখতে চলেছি মোস্ট পপুলার সায়েন্স ফিকশন থ্রিলার ওয়েব সিরিজ যার নাম ব্ল্যাক মিরর। এই সিরিজটি একটি অ্যান্থোলজি সিরিজ, অর্থাৎ এই সিরিজের প্রত্যেক সিজনের সব এপিসোডগুলোতে আলাদা আলাদা স্টোরি দেখানো হয়েছে, যেগুলো একটা থেকে একটা অসাধারণ এবং ইউনিক কনসেপ্টের উপর বানানো। তাই আজ থেকে আমরা ব্ল্যাক মিরর সিরিজের যে এপিসোডগুলো খুব সুন্দর বা যেগুলোতে বেশি রেটিং পড়েছে সেগুলো এক্সপ্লেন করা শুরু করব। তো চলো আর দেরি কিসের, শুরু করা যাক ব্ল্যাক মিরর সিরিজের এক্সপ্লেনেশন। শুরুতে আমরা জো নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যার কিনা চোখ খুললে সে একটা গান শুনতে পাই, যেটা ক্রিসমাসের ছিল। জো গানটির পিছু করে, যে গানটা কোথায় বাজছে সে কিচেন রুমে পৌঁছায়, যেখানে তার বন্ধু ম্যাট ছিল, যার সাথে জো 5 বছর ধরে থাকছে। কেন থাকছে তা তো আমরা পরে জানতে পারবো। যাই হোক, জো কিচেন রুমে গিয়ে দেখে গানটি কিচেন রুম থেকে আসছে, যেটা ম্যাট চালিয়ে রেখেছে। জো গানটি বন্ধ করে দেয়। ম্যাট বলে, গান কেন বন্ধ করেছো? আজ তো ক্রিসমাস, আমরা গত ক্রিসমাসে কোনো কিছু করিনি, কিন্তু এবার আমরা অনেক মজা করব। এরপর ম্যাট বলে, আজ আমরা আমাদের কাহিনী বলবো, যে আমরা এখানে কিভাবে আসলাম। জো বলে, তাহলে তুমি আগে শুরু করো। যার পরে ম্যাট নিজের অতীতের ঘটনাগুলো বলতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি ম্যাট আসলে একজন লাভ টিচার, যে কিনা এমন লোকদের সাহায্য করে যারা মেয়ে পড়াতে পারে না, কিন্তু সে একটা টেকনোলজি ব্যবহার করত ছেলেদের অ্যাডভাইস দেওয়ার জন্য। আর সেই টেকনোলজির নাম হচ্ছে জি-আইস, যেটার কাজ হচ্ছে ছেলেটা যা দেখবে সেম টু সেম ম্যাটও তা দেখতে পাবে এবং শুনতেও পাবে। আর এটাতে ম্যাটের কাজ অনেক সহজ হয়ে যায়। একদিন সে হ্যারি নামক এক ছেলেকে সাহায্য করছিল। হ্যারি ম্যাটের সাথে কানেক্টেড ছিল, যার ফলে হ্যারি যা কিছু দেখছিল তা ম্যাটও দেখছিল। ম্যাট থেকে সবকিছু জিজ্ঞেস করছিল, যে সে কেমন শার্ট পরবে, কেমন প্যান্ট পরবে, আর ম্যাটও তাকে সব পরামর্শ দিচ্ছিল। এরপর হ্যারি একটি পার্টিতে পৌঁছায়, যেটা একটা অফিস পার্টি ছিল, তবে সেটি হ্যারির অফিসের বাইরে ছিল না। তাই হ্যারি একটু ভয় পেয়ে আছে, কিন্তু ম্যাট বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি সাথে আছি। হ্যারি যার সাথে কথা বলতে চাই তার সাথে কথা বলুক। ম্যাট সেই মানুষটির পুরো ইনফরমেশন হ্যারিকে দিবে, যেন হ্যারি আটকে না যায় এবং তার উপর কারো সন্দেহ না হয়। এরপর হ্যারি থেকে একটা কালো ড্রেস পরা মেয়েকে পছন্দ হয়, যে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। যখনই ম্যাট এটা জানতে পারে, তখন সে ওই মেয়েটার সম্পূর্ণ ডিটেলস এবং তার যত বন্ধু ছিল তাদেরও নাম অ্যাড্রেস বের করে ফেলে, যার ফলে হ্যারি থেকে কনফিডেন্স বেড়ে যায়। ম্যাট বলে, যাও তার সাথে কথা বলো, আর হ্যারি এটাই করে। সে যায় আর কথা বলতে থাকে, তাকে সব ইনফরমেশন ম্যাট দিতে শুরু করে। এখন হ্যারি শুধু অপেক্ষা করেছিল যে কখন মেয়েটা তার বন্ধুদের থেকে আলাদা হবে। কিছুক্ষণ পর তার ইচ্ছা পূরণ হয়। মেয়েটা যখন একদিকে বসেছিল, তখন হ্যারি তার কাছে গিয়ে কথা বলতে থাকে। জানা যায় মেয়েটির নাম জেনিফার। সে তাকে বলে তার থেকে পার্টি ভালো লাগে না, কারণ পার্টিতে অনেক বেশি শোরগোল হয়। আর এটাতে হ্যারি এগ্রি করে যে তার থেকেও পার্টি করতে ভালো লাগে না। আর এভাবে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়। হ্যারি বলে, এখানে অনেক আওয়াজ হচ্ছে, আমরা কি অন্য কোথাও যেতে পারি, যেখানে আমরা শান্তিতে কথা বলতে পারবো? যেটাতে জেনিফার রাজি হয়, আর তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জেনিফার হ্যারিকে তার পার্সোনাল কথা বলতে শুরু করে, যে সে একটা চাকরি ছাড়তে চায়, কিন্তু তার মাথায় 2 ধরনের আওয়াজ আসছে। একটা আওয়াজ তাকে ছাড়তে বলছে, অপরটি ছাড়তে বলছে না। জেনিফার হ্যারিকে জিজ্ঞেস করে তার থেকে কোনটা করা উচিত। হ্যারি বলে, মনের কথা শোনো, চাকরি ছেড়ে দাও। আর এটা জেনিফার থেকে ভালো লাগে, আর তাদের মধ্যে বন্ডিং আরো ভালো হয়। কিছুক্ষণ পর জেনিফার যখন ওয়াশরুমে যায়, তখন হ্যারি জোরে জোরে ম্যাটের সাথে কথা বলতে থাকে, যে তার থেকে অনেক খারাপ লাগছে এমনটা করতে, কারণ সেই সব কাজ ম্যাটের সাহায্যে করছে। ম্যাটটাকে বোঝায় এটাতে কোনো দোষ নেই। এবার যখন জেনিফার ওয়াশরুম থেকে ফিরছিল, তখন সে হ্যারিকে নিজের সাথে কথা বলতে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না হ্যারি লাইভে কারোর সাথে কথা বলছে, আর এই কথাবার্তাগুলো অন্য দিক থেকে অনেক মানুষও দেখছে। ভিডিওতে ফিরে আসছি, তার আগে বলে দিই, তোমরা যারা বিভিন্ন ধরনের গেম খেলো কিন্তু গেম খেলে এখনো লাভবান হওনি, তাদের জন্য সুখবর হচ্ছে এখন থেকে তোমরা গেম খেলার মাধ্যমেই নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবে। অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেক্সের মাধ্যমে এটি এখন বাস্তব। এখানে পাবে 900% সাপ্তাহিক সল্ট বুস্ট, সর্বোচ্চ 9,000 টাকা পর্যন্ত। প্রতিদিন 50টি ফ্রি স্পিন, শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খুললেই। মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট পেয়ে যাবে 300 টাকা বোনাস। জন্মদিনে পাবে বিশেষ চমক, 1000 টাকা বোনাস। এছাড়াও ক্রিকেক্স অ্যাপে গেম খেলে জিততে পারবে আকর্ষণীয় পুরস্কার, যেমন গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3 ইত্যাদি আর অনেক কিছু। এখান থেকে টাকা তোলা যায় নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করো দ্রুত এবং নিশ্চিন্তে। তাই পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করে উপার্জনের যাত্রা শুরু করে দাও। এটা দেখে জেনিফার হ্যারিকে নিজের ঘরে আসতে বলে। হ্যারি খুশিতে রাজি হয়ে যায়, সাথে একটু কনফিউজ হয়। যাই হোক, ঘরে পৌঁছে জেনিফার হ্যারিকে বেডরুমে বসতে বলে, সে এক্ষুনি আসছে। হ্যারি ম্যাটকে বলে এখন তার কি করা উচিত। ম্যাট বলে, তোমার এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার কাজ হয়ে গিয়েছে। তখনই জেনিফার সেখানে আসে, আর তার হাতে 2টা ড্রিঙ্কস ছিল,
যেখান থেকে একটা সে হ্যারিকে কিছুটা খাওয়ায়। কিন্তু এরপর এমন কিছু হয় যেটা দেখে ম্যাট আর তার সাথে থাকা সব লোকরা, অর্থাৎ যারা হ্যারিকে দেখছে, তাদের সবার হুঁশ উড়ে যায়। জেনিফার বলে এই ড্রিঙ্ক আমাদের মাথার ভেতর থাকা সেই রাক্ষসটাকে মেরে ফেলবে। তখন কেউ বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। আসলে জেনিফার থেকে একটা রোগ আছে যেটার কারণে সে অনেক ধরনের আওয়াজ শুনতে পায়। আর যখন সে হ্যারিকেও নিজের সাথে কথা বলতে দেখে তখন সে মনে করে হ্যারি থেকেও তার মতো রোগটি হয়েছে। আর জেনিফার বুঝতে পারে সে একা নয়, সে সাহস পেয়েছে। আসলে যে দুটো ড্রিঙ্কস সে নিয়ে এসেছে সেখানে বিষ মেশানো ছিল। আর জেনিফার চাই হ্যারি এই ড্রিঙ্কস পান করুক, সাথে জেনিফার নিজেও পান করবে, যেন চিরকালের জন্য তারা এই রোগ থেকে মুক্তি পায়। ম্যাট হ্যারিকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হোক, কিন্তু ততক্ষণে হ্যারির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ সে প্রথমেই একটু করে ড্রিঙ্ক খেয়ে ফেলেছে। এরপর জেনিফার হ্যারিকে জোর করে সব ড্রিঙ্ক পান করিয়ে দেয়, এরপর নিজেও সব ড্রিঙ্ক পান করে ফেলে। আর এই সব কিছু ম্যাট তার চোখের সামনে দেখছিল। তারা দুজন দম বন্ধ হয়ে মারা যায়। ম্যাটের মাথা কাজ করা বন্ধ করে দেয়, সে তাড়াতাড়ি সবকিছু বন্ধ করে আর যত প্রমাণ আছে সেগুলোকে মিটিয়ে দিতে থাকে, যেন পুলিশের মনে না হয় হ্যারি ও জেনিফারের মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই। কিন্তু ম্যাটের স্ত্রী তাকে দেখে ফেলে এবং পরবর্তীতে সে সবকিছু জানতে পেরে যায়। ফলে সে এতটাই রেগে যায় যে সে ম্যাটকে ব্লক করে দেয়। আর এটা এমন এক অত্যাধুনিক প্রযুক্তি ছিল যার মাধ্যমে একটা রিমোটের সাহায্যেই একজন মানুষকে ব্লক করা যায়। আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় মানুষদের ব্লক করতে পারি, ঠিক তেমন এখানে বাস্তব জীবনেও কাউকে ব্লক করা যায়। সবার চোখে জিএস নামক টেকনোলজি ব্যবহার করার কারণে কেউ যদি কোনো ব্যক্তিকে ব্লক করে, তাহলে ব্লক করা ব্যক্তিটির সামনের লোকটিকে, অর্থাৎ যাকে ব্লক করেছে, তাকে না তো দেখতে পাবে আর না তো শুনতে পাবে, শুধু সেই লোকটির ব্লার পিকচার বা একটা ছায়া দেখতে পাবে। এবং সেই লোকটিও ওই ব্যক্তিকে দেখতে পাবে না ও শুনতে পাবে না। আর এখানে ম্যাটের স্ত্রী ম্যাটকে ব্লক করার কারণে ম্যাট তার স্ত্রীকে দেখতে পারছিল না আর তাকে কিছু বলে বোঝাতেও পারছিল না। ম্যাট এখানে জোকে বলে জিএস টেকনোলজি আমাদের ভালোর জন্যই বানানো হয়েছে, কিন্তু কিছু কারণে আমার মতো অনেকেরই জীবন বলতে গেলে নষ্ট হয়ে গেছে। আমরা জিএসকে বেরও করতে পারবো না। আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়েছে, সে আমার মেয়েকেও কাস্টাডিতে নেওয়ার অনুমতি পেয়েছে। তো এখন আশা করি তুমি আমার সাথে কথা বলে ভালো ফিল করছো। ম্যাট আরও বলে সে যে কারোর দিকে তাকিয়ে তার মন পড়তে পারে। জো বলে পার্টিতে মেয়েদের নোংরা কথা বলে আগে মন পড়া বলে না। ম্যাট বলে সেটা তো তার টাইম পাস ছিল, তার আসল কাজ তো অনেক আলাদা। ম্যাট জোকে তার কাজের ব্যাপারে বলে। আর আমরা ম্যাটের অতীত দেখতে পাই, যেখানে আমরা গ্রেটা নামক এক মেয়েকে দেখতে পাই। এখানে হসপিটালে গ্রেটার কোনো ধরনের অপারেশন হচ্ছে। ডাক্তার সেখানে এসে গ্রেটার চিকিৎসা শুরু করে। ডাক্তার গ্রেটাকে অজ্ঞান করে বলে এখন আমরা এর কুকি বের করতে পারবো। তবে গ্রেটা দেখে সে বেহুশ হয়নি। সে বলে দাঁড়াও, আমি কিছু দেখছি না কেন, এই আওয়াজটা কিসের? দাঁড়াও, আমি এখনো বেহুশ হয়নি। তখনই দেখা যায় ডাক্তার গ্রেটার মাথার স্কিন থেকে কিছু একটা বের করে একটা ডিমের মতো দেখতে ডিভাইসের মধ্যে বন্ধ করে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডিভাইস থেকে গ্রেটার আওয়াজ আসছিল। সে বলে হ্যালো, কেউ শুনছো? এরপর ম্যাট গ্রেটার সাথে কথা বলে। সে বলে তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমার সাথেই কথা বলছি, আমি আমার হেডফোন দিয়ে তোমাকে শুনতে পারবো। তখন ডিভাইস থেকে গ্রেটার আওয়াজ আসে যে আমি কোথায় আছি, আমি কি মারা গেছি? ম্যাট বলে আমার কাজ হচ্ছে তোমাকে বোঝানো যে তোমার সাথে কি হয়েছে আর কেন হচ্ছে। তুমি মারা যাওনি, তুমি আমার মতোই বেঁচে আছো, শুধু তুমি একটা কপি, তুমি নিজেরই একটা কপি। গ্রেটা বলে আমি তো কারো কপি না, আমি তো আসল। ম্যাট বলে তুমি যদি আসল হও তাহলে আমার মুখে ফু মারো। দেখেছো, তুমি মারতে পারবে না, কারণ তোমার কাছে এখন শরীর নেই। তুমি এখন একটা কোড, আর সেই কোডটাকে আমরা এই ডিভাইসের মধ্যে স্টোর করেছি, যেটাকে আমরা কুকি বলি। আসলে তুমি নিজের সাথে এটা করেছো। আমরা একটা সার্ভিস দিই, আমরা একটা খালি কুকিকে সার্জারির মাধ্যমে ক্লায়েন্টের মাথায় ইমপ্লান্ট করি। 1 সপ্তাহের মধ্যে সেই কুকি মস্তিষ্কের সব ইনফরমেশন এবং কাজ করার ধরন বুঝে যায়, অর্থাৎ সেটা আরেকটা ব্রেনে রূপান্তর হয় এবং সেটা আসল ব্রেনের মতোই কাজ করে। তাই তোমার থেকে লাগছে তুমি আসল গ্রেটা, তবে তুমি তার ব্রেনের একটা কপি। আর এই সার্ভিসটা নেওয়ার জন্য রিয়েল গ্রেটা আমাদের মোটা অঙ্কের পেমেন্ট করেছে। গ্রেটা বলে আমাকে আমার শরীর ফেরত দাও। ম্যাট বলে তারা এটা করতে পারবে না, কারণ সেখানে আসল গ্রেটা থাকে, আর অবশ্যই একটা মাথায় 2টি মস্তিষ্ক থাকতে পারবে না। তাই ম্যাট এই গ্রেটার জন্য, অর্থাৎ যাকে আমি গ্রেটার 2 বলবো, তার জন্য ডিজিটাল কম্পিউটারে একটা শরীর সিলেক্ট করে সেটা গ্রেটার শরীরে অ্যাপ্লাই করে দেয়, যেটা দেখতে পুরো গ্রেটার মতোই লাগছিল। ম্যাট গ্রেটাকে তার আশেপাশে দেখতে বলে এটা তার নিজের কন্ট্রোল রুম, এখান থেকে সে তার পুরো ঘরকে কন্ট্রোল করতে পারবে। ম্যাট গ্রেটাকে প্রমাণ দেখায়। সে তাকে জিজ্ঞেস করে সে কোন ধরনের টোস্ট পছন্দ করে। গ্রেটা বলে বেশি না, হালকা গরম। ম্যাট টোস্টকে টোস্টারে দিয়ে বলে তুমি শুধু ভাবো তুমি কেমন টোস্ট চাও, আর ভেবে তুমি যে কোনো একটা বাটন চাপ দাও, সব বাটন তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করবে। গ্রেটা একটা বাটন চাপে আর টোস্ট টোস্টারের ভেতর চলে যায়। ম্যাট বলে দেখেছো, আজ থেকে তোমার এটাই কাজ, তুমি এই ঘরের প্রত্যেক মেশিনের ইনচার্জ, লাইট, ফ্যান, এসি, এমনকি অ্যালার্ম সেট করা ইত্যাদি, এই সব কিছু তোমার কাজ। গ্রেটা বলে কার জন্য? ম্যাট বলে আসল গ্রেটার জন্য, যে কিনা এখন তার বেডরুমে ঘুমাচ্ছে। ওই দেখো কোনায়। এটা দেখে গ্রেটা 2 অবাক হয়ে যায়। গ্রেটা 2 বলে আমি এসব করবো না। তখন ম্যাট শাস্তিস্বরূপ সেই কুকি ডিভাইসের টাইম 1 মাসের জন্য ফরওয়ার্ড করে দেয়, অর্থাৎ গ্রেটা 2 ডিভাইসের মধ্যে 1 মাস একা থাকবে।
সে না তো কোনো কাজ করতে পারবে আর না তো কারোর সাথে কথা বলতে পারবে। কিন্তু ডিভাইসের মধ্যে সময়টা 1 মাস হলেও বাস্তবে সময়টা কয়েক মিনিটের ছিল। কয়েক মিনিটের মধ্যে ডিভাইসের ভেতর 1 মাস পূরণ হয়ে যায়। এই 31 দিন গ্রেটা 2 ডিভাইসের মধ্যে শাস্তি পেয়ে যায়। তখন ম্যাট আবারও গ্রেটাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রেটা 2 এবারও ম্যাটের কথা শোনে না। তখন ম্যাট সময়টা 6 মাসের সেট করে দেয়, যার ফলে গ্রেটার ক্লোনটি অর্থাৎ গ্রেটা 2 বাধ্য হয়ে রিয়েল গ্রেটার জন্য কাজ করতে রাজি হয়। এর কিছুক্ষণ পর পেছন থেকে আসল গ্রেটা এসে ম্যাটকে জিজ্ঞেস করে, প্রোগ্রাম ইনস্টল হয়ে গিয়েছে? ম্যাট বলে হয়ে গিয়েছে, আর এখন এটা কাজের জন্য প্রস্তুত। এর কিছুদিন পর দেখা যায় গ্রেটা 2 রিয়েল গ্রেটার ঘরের সব কাজ করছিল। সে গ্রেটার ঘুম থেকে ওঠার সময় লাইট অন করে, মিউজিক অন করে, মেশিন দিয়ে জুস রেডি করে দেয়, সাথে নাস্তাও রেডি করে দেয়। এছাড়াও সে গ্রেটাকে পুরো দিনের শিডিউল বলে। আসলে রিয়েল গ্রেটা এটাই চাইতো। এখানে একটু বুঝতে হবে, যেহেতু রিয়েল গ্রেটার মাথার ভেতর কুকিটা 1 সপ্তাহ ছিল, তাই এই 1 সপ্তাহের মধ্যে কুকিটা ভালোভাবে সমস্ত ইনফরমেশন জমা করেছে, যেখানের মধ্যে রিয়েল গ্রেটার বুদ্ধি, গ্রেটার শখ, সে সকাল থেকে উঠে কি কি কাজ করে ইত্যাদি সব কুকিটা অর্থাৎ গ্রেটার ক্লোনটা জানে। তাই রিয়েল গ্রেটা ঘুমিয়ে থাক বা জেগে থাক, তার ক্লোন এক্স্যাক্ট তার মতোই কাজ করবে। যেমন রিয়েল গ্রেটা কোনো কাজ না করলেও, তার ব্রেন কাজ না করলেও, তার ক্লোনটা ঠিক তার মতোই ডিসিশন নেবে এবং তার মতোই কাজ করবে। এতে অতি বিলাসিতা হয়ে গেল আর কি। বর্তমানে জো ম্যাটকে জিজ্ঞেস করে, এটা তো এক ধরনের গোলামি হয়ে গেল। ম্যাট বলে, তুমি মেশিনের জন্য ইমোশনাল হচ্ছ বন্ধু। ম্যাট বলে, তুমি একজন ভালো মানুষ আর তোমার হাতে কোনো খারাপ কিছু হয়েছে, আমাদের সবার সাথে এমন হয়। এই কথাটা কি তোমার ফ্যামিলি জানে? আমাকে বলে মন হালকা করে নাও। তখন জো তার স্টোরি বলতে থাকে, আর আমরা জোয়ের অতীত দেখতে পাই, যেখানে জোয়ের সাথে তার স্ত্রী মীরাকে দেখা যায়। তারা স্বামী স্ত্রী একে অপরকে অনেক ভালোবাসত। ক্রিসমাসের দিন জো আর মীরার বাবার ঘরে আসে, তবে মীরার বাবা জোকে পছন্দ করে না। এরপর একদিন জো আর মীরা টিম আর গীতাকে নিজেদের ঘরে ডিনারের জন্য ডাকে। মীরা টিম আর গীতার সাথে একই অফিসে কাজ করত। টিম আর গীতা তারা দুজন স্বামী স্ত্রী ছিল, কিন্তু তাদের কথা শুনে লাগছিল টিম গীতাকে তেমন ভালোবাসে না। এখন কথা শেষ হয় আর টিম ও গীতা মীরাদের বিদায় বলে সেখান থেকে চলে যায়। জো সব প্লেটগুলোকে রান্না করে এনে রাখছিল, সে সব পরিষ্কার করছিল। তখন মীরা জোকে বলে সে ঘুমাতে যাচ্ছে। সে যাওয়ার পর জো সব আবর্জনা ডাস্টবিনে ফেলছিল। তখনই তার হাত থেকে আবর্জনা পলিথিন ছিঁড়ে যায়। তখনই জো আবর্জনা থেকে একটা প্রেগনেন্সি কিট পায়, যেটা ইউজ করা হয়েছে, আর যেটা ইউজ করেছে সে এখন প্রেগনেন্ট। জো মীরা থেকে জিজ্ঞেস করে, মীরা এটা কি তোমার? মীরা বলে হ্যাঁ। এটা শুনে জো খুব খুশি হয় আর বলে, তুমি আমাকে বলোনি কেন? এটা তো অনেক খুশির খবর। মীরা বলে সে এখনো এই বাচ্চা চাই না, সে এখনো তৈরি নয়। জো মীরাকে বোঝানোর চেষ্টা করে, তবে মীরা রেগে জোকে ব্লক করে দেয়। এখন জো মীরাকে দেখতেও পারছিল না ও শুনতেও পারছিল না, সাথে মীরাও তাকে দেখতেও শুনতে পারছিল না। জো চিৎকার করে সে রুম থেকে চলে যায়। এরপর দিন সকাল সকাল মীরা কোথায় যেন যাচ্ছিল। জো মীরাকে থামায়, তবে কোনো কাজ হয় না। সেদিনের পর থেকে জো 1 সপ্তাহ ধরে মীরার সাথে দেখা করেনি, আর ব্লক হওয়ার কারণে জো তাকে মেসেজও করতে পারছিল না। এরপর জো মীরার ব্যাপারে জানার জন্য তার অফিসে গিয়ে টিম আর গীতাকে মীরার ব্যাপারে জিজ্ঞেস করে। গীতা বলে সেখান থেকে চলে গিয়েছে, সে চাকরি ছেড়ে দিয়েছে। জো সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সে মীরাকে দেখতে পায়। জো মীরার ছায়া দেখে বুঝতে পারে সে প্রেগনেন্ট ছিল। জো তার কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে, তবে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং পুলিশ তাকে এই শর্তে ছেড়ে দেয় যে আজকের পর থেকে সে মীরার কাছে যাবে না। মীরার কাছে গেলে পুলিশদের কাছে সিগন্যাল পৌঁছে যাবে। জো মীরার বাবার কাছে একের পর এক চিঠি পাঠাতে থাকে, তবে এর পরেও সেখান থেকে কোনো জবাব আসে না। পরের ক্রিসমাসে জো মীরার বাড়ি যায়, কারণ সে জানতো প্রত্যেক ক্রিসমাসে মীরা সেখানে আসে। জো দূর থেকে তাদের ঘরের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর সেখানে মীরা আসে, যার সাথে এখন তার বাচ্চাও ছিল। জো সে বাচ্চাটাকে দেখতে পারছিল না, কারণ মা ব্লক করার কারণে বাচ্চার দিক থেকে অটোমেটিক ব্লক হয়ে যায়। জো দূর থেকে তার স্ত্রী ও বাচ্চাকে দেখছিল। এরপর থেকে প্রত্যেক ক্রিসমাসে জো মীরার বাড়ি তাদের দেখতে যায়, আর সে দূর থেকে দাঁড়িয়ে তার বাচ্চাকে একটা ছায়া হিসেবে দেখতে থাকে। সেই বাচ্চাটা এখন বড় হয়ে গিয়েছে, যার ফলে জো জানতে পারে বাচ্চাটা মেয়ে হয়েছে। একদিন জো নিউজ দেখে জানতে পারে একটা দুর্ঘটনায় অনেক যাত্রী মারা গিয়েছে, যেখান থেকে একজন মীরাও ছিল। মীরা মারা যাওয়াতে তার করা সব ব্লক আনব্লক হয়ে যায়। মীরার মৃত্যুতে জো খুব দুঃখী হয়, সাথে সে খুশিও হয় যে আনলক হওয়ার কারণে সে তার মেয়েকে দেখতে পাবে। এরপর জো তার মেয়ের জন্য একটা স্নো গ্লোব নিয়ে মীরার বাড়ি যায়, যেখানে সে এখন তার মেয়েকে দেখতে পারছিল। কিন্তু জো যখন তার মেয়ের চেহারা দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার চেহারাটা চাইনিজদের মতো ছিল, যেটা দেখে সে বুঝতে পারে এটা তার মেয়ে নয়। সে মেয়েটা ঘরে ঢুকে আর জো তার পিছু করে, আর ইতিমধ্যে সে ভালোভাবে বুঝে গিয়েছে এটা কার মেয়ে। আসলে এটা মীরার সাথে অফিসে কাজ করা টিমের মেয়ে। হ্যাঁ, তারা পরকীয়া করেছিল। জো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে এতদিন যে বাচ্চাকে তার বাচ্চা বলে ভেবে আসছিল সে আসলে তার বাচ্চাই নয়। জো মীরার বাবা থেকে তার বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করে। মীরার বাবা বলে, এটা মীরার মেয়ে, এটা তোমার মেয়ে নয়। আর তুমি যে চিঠিগুলো পাঠাতে সেগুলো আমি মীরা পর্যন্ত পৌঁছাতে দিইনি। আর এখানে তোমার কোনো মেয়ে নেই, এখান থেকে চলে যাও। এটা শুনে জো রেগে তার সাথে আনা স্নো গ্লোবটি মীরার বাবার মাথায় মারে,
যার কারণে মীরার বাবার সেখানে মৃত্যু হয়ে যায়। বর্তমানে জো এগুলো বলতে বলতে কান্না করছিল। তবে ম্যাট জিজ্ঞেস করে তারপর কি হয়েছে, যার পরে অতীতে দেখা যায় জো ভয়ে পালিয়ে যায় এবং পাশের একটি শহরের রাস্তাঘাটে থাকা শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর একদিন পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সে তাদেরকে কিছু বলেনি। সেই দিন ওই মেয়েটা সেই ঘরে লুকিয়েছিল। এর পরের দিন সে তার বানানো উপহারটি তার নানার হাতে দিয়ে ঘরের বাইরে চলে যায়, যার পরে প্রচুর তুষার ঝড় শুরু হয় আর আশেপাশে কেউ সাহায্য করার মতো ছিল না। তাই সে বাচ্চাটা বরফে চাপা পড়ে মারা যায়। বর্তমানে জো বলে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করুক এর জন্য। ম্যাট বলে তাহলে তুমি বিশ্বাস করো যে তোমার কারণে তাদের মৃত্যু হয়েছে? জো বলে হ্যাঁ। তখনই ম্যাট খুশি হয়ে বলে আমি জানতাম আমি এর থেকে কথা বের করতে পারবো। আমি এখন বাইরে যাচ্ছি জো, মাফ করিও। এই বলে ম্যাট সেখান থেকে গায়েব হয়ে যায়। জো কিছু বুঝতে পারে না ম্যাট কোথায় চলে গেল। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। দেখা যায় ম্যাট আসলে পুলিশ স্টেশনে ছিল, যেখানে সে মেশিন থেকে নিজের মুখ বাহির করে। ম্যাট সেখানে থাকা অফিসারদের বলে এটুকু তো যথেষ্ট হয়েছে আপনাদের জন্য। সেখানে থাকা একজন পুলিশ অফিসার বলে আমরা জোকে 2 দিন ধরে টর্চার করেছি, কিন্তু তবুও সে মুখ খোলেনি। আর এই লোকটা 70 মিনিটে সেই কাজ করে ফেলেছে, জোয়ের মুখ থেকে অপরাধ কবুল করিয়ে ফেলেছে। ম্যাট বলে সে জানতো সে অপরাধী, তাই সে সত্যিটা একদিন তো বলেই দিবে। তবে তার জন্য সময়টা 70 মিনিটের ছিল না। আমি যখন তার সাথে কথা বলা শুরু করি তখন আমি তাকে কথার ছলে বুঝতে দিই না যে সে এখনই এখানে এসেছে, বরং এটা ঢুকিয়ে দিই যে সে 5 বছর ধরে আমার সাথেই থাকছে। সেখানের একজন মহিলা অফিসার জোয়ের কাছে গিয়ে বলে অপরাধ কবুল করার জন্য ধন্যবাদ। আপনার ফ্রেন্ড থেকে আমরা তথ্য পেয়েছি, সেটাই এখন আমাদের প্রমাণ। এখন আপনি চুপ থাকতে পারেন। অর্থাৎ এতক্ষণ ম্যাট আর জো যে জায়গায় কথা বলেছিল সেটা রিয়েল ওয়ার্ল্ড নয়। আর সেখানে থাকা ম্যাট আর জো রিয়েল ছিল না, বরং তাদের ক্লোন ছিল। ম্যাট সেই রুমটা এমনভাবে ডিজাইন করে দিয়েছিল যাতে করে জো জানতে না পারে সে ফেক ওয়ার্ল্ডে আছে। আর ফাইনালি ম্যাট তার মিশনে সাকসেসফুল হয়। এরপর যখন সেই মহিলা অফিসার ম্যাটের কাছে আসে তখন ম্যাট বলে এখন আমাদের ডিল অনুযায়ী আমাকে ছেড়ে দিন। তখন সেখানে থাকা একজন মহিলা পুলিশ বলে আপনি পুরোপুরি মুক্ত, তবে আপনার নাম রেজিস্টারে রয়েছে। ম্যাট বলে কেমন রেজিস্টার? আমি তো শুধু একা ছেলেদের সাথে মেয়েদের ফিক্স করিয়ে দিই। মহিলা অফিসার বলে তোমার কাজটা বেআইনি ছিল, আর তুমি আমাদের সেই ছেলেটার মার্ডারের ব্যাপারেও বলনি। সেই হত্যা অপরাধের মধ্যে তুমিও জড়িত ছিলে। তার মানে ম্যাট ডিভাইসের মধ্যে জোয়ের সাথে কথা বলার চক্করে ভুলে সে ওই হ্যারি নামক ছেলেটার হত্যার ব্যাপারেও বলে দেয়। আর এখন এটাও প্রমাণ হয়ে যায় যে ম্যাটও একজন অপরাধী। ম্যাট অফিসারকে জিজ্ঞেস করে যে রেজিস্টারের মানে কি? অফিসার বলে রেজিস্টারের মানে হচ্ছে এখন থেকে তুমি ব্লক, তাও সবার জন্য। এরপর ম্যাট যখন পুলিশ স্টেশন থেকে বের হয় তখন সে কাউকেই দেখতে পারছিল না, কারণ সবার পক্ষ থেকে অটোমেটিক ম্যাটকে ব্লক করা হয়েছে। ম্যাট বাইরে মানুষের ছায়া ছাড়া কাউকে দেখতে পারছিল না, সাথে কারোর সাথে কথাও বলতে পারবে না, আর অন্যরাও ম্যাটের সাথে কথা বলতে পারবে না। তখনই সে একজন ব্যক্তিকে রেড ব্লারে দেখে, অর্থাৎ সে একজন অপরাধী। অন্যদিকে জোয়ের ক্লোনকে দেখা যায়, যেখানে এখন তাকে বন্দি করে রাখা হয়েছে। তাকে সেখানে টর্চার দেওয়া শুরু হয়, যেমন সেখানের টাইমটাকে 1000 বছরের জন্য ফরওয়ার্ড করে দেওয়া হয়। অর্থাৎ পৃথিবীর 1 বছর হলে তার জন্য সেটা 1000 বছর হবে। এছাড়াও সেই ক্রিসমাসের গানটা রাত দিন বাজতে থাকবে, যে গানটা কিনে সে প্রথমে শুনেছিল। এখন ক্রিসমাসের গানটা শুনে সে বিরক্ত হয়ে রেডিওটাকে বারবার ভাঙতে থাকে, তবে রেডিওটাও বারবার আবার সেই জায়গায় আগের মতো চলে আসে। এভাবে জো শাস্তি পেতে থাকে। আর এখানেই শেষ হয় ব্ল্যাক মিরর সিরিজের সিজন 2 এর 4th এপিসোড। ভিডিও কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাও। আর তোমরা যদি এই সিরিজের আরও এপিসোডগুলো দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দাও, কারণ এই ভিডিওতে লাইক করলে আমি পরের পাঠানোর উৎসাহ পাবো। আর পার্ট 2 আসলেই এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবা। সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখলে ভালো হয়, ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।